নমস্কার। পড়ছি স্বর্গত লেখক নারায়ণ সান্যালের লেখা উপন্যাস রূপমঞ্জরি। রূপমঞ্জরির এখন চলছে এর ৩য় খণ্ড এবং রূপমঞ্জরি এই অডিও সিরিজ অনুসারে আজ শুরু হতে চলেছে এর ৪৬তম পর্ব, অর্থাৎ রূপমঞ্জরি অডিও বুক পার্ট 46 শুরু করলাম। ৩য় খণ্ডের এটি ত্রয়োদশ পর্ব এবং এই পর্বের নাম রূপমঞ্জরির বৈধব্য। সাল দেওয়া আছে ১৭৫৭। শুরু করছি। ১৭৫৭ ভারতে ইতিহাসের এক চিহ্নিত বৎসর। নবাব আলীবর্দীর ইন্তেকাল হয়েছে। তাঁর গদিলোভী দামাদবর্গকে দৃঢ় হস্তে অবদলিত করে আলীবর্দীর দৌহিত্র হয়ে উঠেছে বাংলা বিহার উৎকল খণ্ডের মহান অধিপতি। ইতিমধ্যে কলকাতায় সসৈন্য অভিযান করে ইংরেজদের কুঠিলুটো করেছে। উচ্ছৃঙ্খল নব্য যুবক, তার নামে ইতিহাসের এক তরফের পণ্ডিতবর্গ নানা কুৎসা রচনা করেছেন। তার কতখানি সত্য, কতখানি উদ্দেশ্য প্রণোদিত শাসক দলের চাটুকারিতা, তা নিয়ে ইতিপূর্বেই আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন তার পুনরুক্তি নিষ্প্রয়োজন। পলাশী প্রান্তরে অস্তমিত হয়েছে ভারতের স্বাধীনতা সূর্য। বিশ্বাসঘাতক মীরজাফর অধিকার করেছে গদি। তার সাকরেদরা, ষড়যন্ত্রকারীরা, রাজবল্লভ, রাজদুর্লভ, কৃষ্ণচন্দ্রের দল তাঁদের আখের গুছিয়ে নিয়েছেন। সমকালীন প্রতিষ্ঠাবান ভূমধ্যিকারীদের মধ্যে একমাত্র একজন যিনি ষড়যন্ত্রে যোগদান করতে স্বীকৃতা হননি, তিনি রানী ভবানী। অমর্যাদার আশঙ্কায় তাঁর বিগত ভর্তা পরমাসুন্দরী কন্যাটিকে নিয়ে তিনি বরানগর ত্যাগ করে কাশীবাসী হয়েছেন। পলাশীর যুদ্ধের শহীদদ্বয়ের সম্বন্ধে একজন মুসলমান, একজন হিন্দু, ইতিহাস নীরব। মীর মদনের বিশেষ ঐতিহাসিক তথ্য সংগ্রহ করতে পারিনি। মোহনলাল সম্বন্ধে যেটুকু তথ্য পেয়েছি তার উপর কথা সাহিত্য অনুবাদিত চিত্র রচনা করে অন্যত্র তা লিপিবদ্ধ করেছি। ফলে সে প্রসঙ্গেও পুনরালোচনা নিষ্প্রয়োজন। সিরাজ সম্বন্ধে বোধ করি শেষ কথাটা বলে গেছেন পণ্ডিত প্রবর ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয়। সিরাজ ওয়াজ মোর আনফর্চুনেট দ্যান উইকেড। আমরা বরং আমাদের পরিচিত পল্লী প্রান্তে দৃকপাত করি। এই কয় বৎসরে সেখানেও বেশ কিছু পরিবর্তন হয়েছে। বাচস্পতি মশাই গঙ্গা লাভ করেছেন। নন্দখুড়ো বাত ব্যাধিতে বড়ই বিব্রত। তার পরিবর্তে তাঁর জ্যেষ্ঠ পুত্র বড় খোকা এখন পঞ্চায়েতের অন্যতম প্রধান। যেমন দুর্গা গাঙ্গুলির অবর্তমানে হয়েছেন কালীচরণ। তবে নন্দখুড়োর গত গঙ্গালাভ ঘটেনি, তাই নেপথ্যে অবস্থান করেও তিনি আজও কলকাঠি নাড়েন যাতে সমাজে অনাচার প্রবেশ না করে। তারা প্রসন্ন যেন বজ্রাহত তালবৃক্ষ। গোঁফদাড়ি খৌরি করেন না। কাঁচা পাকা শুশ্রুতে তাকে আর চেনাই যায় না। তারা সুন্দরী, শোকস্তব্ধা। সংসারের সব কাজ করে যান যন্ত্রচালিত পুত্তলিকার মতন। এ কয় বছরে কেউ তাকে হাসতে দেখেনি। তবে এসব তো অনেক পরের কথা। বিগত কয়েক বছরের বিবর্তনের চুম্বক সারটা বরং শুনিয়ে দিই। শুভ বিবাহের পরদিন অপরাহ্নের পূর্বেই যাত্রা করল বর কনে, যাতে গোধূলি লগ্নে ও বাড়িতে বধূবরণ সম্ভব হয়। কনে যাত্রার পূর্বে বড় বাড়ি সংক্রান্ত মর্মান্তিক সংবাদটা মামুনিকে জানানো হয়নি। কান্নাকাটি, প্রণাম, আশীর্বাদের পালা মিটলে রূপমঞ্জরি গিয়ে বসল পালকিতে। শাঁখ বাজল, উলুধ্বনি শোনা গেল, জয় দুর্গা বলে বরযাত্রী দল রওনা হয়ে গেল। রূপেন্দ্রনাথ জোর হস্তে দাঁড়িয়ে আছেন গৃহদ্বারে। জীবন শিবনাথরা বরযাত্রীদের অনুগামী হয়ে গ্রাম সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। পালকি নামল গ্রাম ছাড়া রাঙা মাটির পথে। হোম না করে পালকি চলেছে। মামুনির দু চোখে বারে বারে নামছে জলের ধারা।
কানাইয়ের মা ওকে ধমক দেয়, আর কাঁদিস নি মা, চন্দন ছাপ সব ধুয়ে গেল যে। একই পালকিতে চলেছে কানাইয়ের মা, মুখোমুখি দুজন। কানাইয়ের মা গাঙ্গুলি বাড়ির বহুদিনের দাসী। এটাই ছিল প্রথা। বালিকা বধূর প্রথম শ্বশুর বাড়ি যাত্রাকালে কনের বাড়ির কোনো দাসী যেত সঙ্গে, তা রূপ বাণিজ্যের তো ও বালাই নেই, তাই কালী খুড়ো তাঁকে ধার দিয়েছেন তাঁর দাসীকে 8 দিনের জন্য। অষ্টমঙ্গলায় যখন ওরা ফিরে আসবে তখন দাসীও ফিরবে। আজ থেকে 200-250 বছর আগে এটাই ছিল সামাজিক প্রথা। সেটা যে অষ্টম বর্ষে তু ভবেত গৌরীর জমানা, এমন আরও কিছু নিয়মকানুন প্রচলিত ছিল। যেমন ফুলশয্যা, সেটা অনুষ্ঠিত হতো, তবে বিবাহের 6-7 বৎসর পরে, অনিবার্য হেতুতে। যে 7 রাত দিন বালিকা বধূ নতুন বাড়িতে থাকতো, সেই বাপের বাড়ির দাসী শয়ন করত বালিকা বধূর সঙ্গে একই কক্ষে, মেঝেতে মাদুর বা কম্বল পেতে। দাসীটি যদি বৃদ্ধা বা রাত অন্ধ হতো, তখন নববধূর দিদি শাশুড়ি জাতীয় কোনো বৃদ্ধা এসে বলতেন, অনাথ বউ, আমারে তোমার সাথে টুক সুতি দিবা, আমার শোবার কোন ঠাঁই নাই গো। উদ্দেশ্যটি প্রাঞ্জল, বরের পক্ষে যদিও প্রাঞ্জল নয়, এ ব্যবস্থা করা হতো যাতে গভীর রাতে চোরে কামারে মুখোমুখি সাক্ষাৎ না হয়ে যায়। বধূটি বালিকা, ডাগর নয়, হয়তো বোধগম্যি হয়নি, কিন্তু আর একজন, তিনি যে দিবারাত্র ছোঁক ছোঁক করছেন, সেটা কি ঠাম্মার নজরে পড়ে না? তিনি তো আর রাত অন্ধ নন। রূপমঞ্জরি চলেছে দুলকি চালে, হুমড়ো হুমড়ো ছন্দে। সে মর্মান্তিক আহত হয়েছে শুভদার সম্মুখ বৃত্তিতে। এমন শুভ দিনে সে একবার এসে হাসি মুখে দাঁড়াতে পারল না, আন্তর্বেদনাকে অন্তর্লীন রেখে। পরাজিত সেনাপতির মতন মুখ লুকিয়ে বসে রইল। আর কিসেরই বা পরাজয়? তার মঞ্জু তো স্বয়ংবরা হবার সুযোগ পায়নি, তা পেলে কি এমনটা ঘটত? শুভদাকে তো লক্ষ্যভেদের কোনো অনুমতিই দেওয়া হলো না। হাঁ হাঁ করে সবাই রুখে উঠল, তুমি বারিন্দির। মঞ্জু তো বলেনি বারিন্দিরে বরিব না কভু। তবু শুভদার অনুপস্থিতির একটা যুক্তি আছে, যদিও তা অর্থহীন। কিন্তু জেঠিমা, মোটো পিসি, জ্যাঠামশাই, কেউ কেউ এসে তাকে আশীর্বাদ করে গেলেন না। পালকির পর্দার ফাঁক দিয়ে একজন অশ্বারোহীকে দেখা যাচ্ছে, সাদা ঘোড়ার পিঠে সওয়ার, যেন যুদ্ধ জয় করে ফিরছে। লোকটার কিন্তু বিবেচনা আছে। বাসি বিয়েতে তাকে প্রকাণ্ড নতুন কাঁসার থালায় পুষ্পান্ন দেওয়া হয়েছিল। সে খুব সাবধানে তার 1/4 এলাকায় অন্ন ব্যঞ্জন মেখে খেয়েছে। আহার্য তালিকার 3/4 অস্পর্শিত। সে অংশটা ঝকঝকে কাঁসার নতুন থালা। ও জানে যে নববধূ জীবনে কখনো কারো উচ্ছিষ্ট পাত্রে অন্ন গ্রহণ করেনি, এটাই প্রথম। এই স্ত্রী আচার সেই ঘৃণিত গৃহশূদ্রের ধারাবাহী। ভুক্ত বা ছিষ্টবধৈব দদাত। আহার আনতে যা খেতে পারলে না, তা এঁটো পাতায় রেখে দিয়েও স্ত্রী খেয়ে নেবে। লোকাচার সৌম্যকেও মানতে হয়েছে, কিন্তু কি সুন্দরভাবে সেই কদর্য রীতিটা মেনেছে। কি নাম যেন ওর? সৌম্য সুন্দর। 7 দিন ছিল শ্বশুর বাড়িতে। সবাই খুব আদর যত্ন করেছেন। পাড়া প্রতিবেশী সবাই এক বাক্যে বলেছেন, এমন ঘর আলো করা নতুন বউ জীবনে দেখিনি। একমাত্র বড় যা ছাড়া সবাই নববধূর রূপের প্রশংসায় পঞ্চমুখ। এই 7 দিনে অনেকের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে। সেই কিশোরটিকেও দেখেছে, তবে দূর থেকে। ঠিকই বলেছিলেন বাবা মশাই, দৈর্ঘ্যের জন্যেই ওকে একটু শীর্ণকায় লাগে, কিন্তু কণ্ঠস্বরটি মিষ্ট। একান্তে কোনোদিন আলাপ হয়নি। একদিন দুপুরে দিদি শাশুড়ি তার হাত ধরে টানতে টানতে নিয়ে এলেন। বললেন, এই দেখ নাথ বউ, কারে ধরে এনেছি। 1 নম্বর চোর। জানলার ফাঁক দিয়ে তোরে টেরিয়ে দেখে। কেনে দাদা, বউটা তো তোরই, দেখ না চোখের আশ মিটিয়ে। সৌম্যসুন্দর বলে, কি অসভ্যতা করছো ঠাম্মা?
অসভ্যতা! আমি পিছন ফিরলেই তো চুকচুক করে অরে চুমু খাবি। তোমার মুখে কোনো আর নেই? কেমন করে জানলি দাদা? তুই কি আমার মুখে কোনোদিন চুমু খেয়ে দেখেছিস আর আছে না নেই? সৌম্যসুন্দর পালিয়ে বাঁচে। সেকালে ঠাম্মারা এই জাতীয় রঙ্গরসিকতাই করতেন। কেউ দোষ ধরতো না, হাসত। আজকের দিনে হয়তোবা মনে হবে রসিকতাগুলো স্থূল। অষ্টমঙ্গলার দিন ওরা সোঙাইমুখ যাত্রা করল একই সময়, অর্থাৎ অপরাহ্নের অনেকটা পূর্বে। 6 বেহারার কাঁধে ওরা দুজন, আর অশ্বপৃষ্ঠে বর। সোঙাই গাঁয়ের কাছাকাছি এসে অশ্বারোহী পালকি বাহকদের কি যেন বলল। তারা সাবধানে মাটিতে নামিয়ে রাখলো পালকিটা। সৌম্য পালকির দ্বারের কাছে অগ্রসর হয়ে এসে বলে, তোমরা ওই গাছতলায় গিয়ে একটু বিশ্রাম করো। আমার ঘোড়ার পায়ে একটা নাল আলগা হয়ে গেছে, একটু ঠুকে নিয়ে আসি। কানাইয়ের মা জানতে চায়, আপনার কাছে নাল ঠোকার যন্ত্র আছে তো জামাই দাদা? না, নাই, কিন্তু শম্ভু কাকার ছাপড়টা কাছেই, সেজন্যই এখানে থেমেছি। শম্ভু কাকা যাতে কামার, ওর ঘরে যন্ত্র পাবই। বেশি দেরি হবে না, আমি যাবো আর আসবো, ভয় পেও না। কানাইয়ের মা রূপমঞ্জরির হাতখানি ধরে তেঁতুল বটের ছায়ায় এগিয়ে গেল। গাছের তলাটা বাঁধানো, তেল সিঁদুরের দাগও নজরে পড়ে। ওরা সেখানে গিয়ে প্রণাম করল, বসলো বাঁধানো চাতালে। পালকি বেহারার দল একটু ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সৌম্য ঘোড়ার লাগাম ধরে পদব্রজে এগিয়ে গেল একটা পর্ণ কুটিরের দিকে। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো সে। তাকে এগিয়ে আসতে দেখে গতর নাড়ালো কানাইয়ের মা। না বিয়ে সে কানাইয়ের মা হয়নি, বুঝলো জামাই দাদাকে এই সুযোগটা দেওয়া তার কর্তব্য। হয়তো ঘোড়ার পায়ের নাল মোটেই আলগাই হয়ে যায়নি, হয়তো জামাই দাদা একটু নিরিবিলির সুযোগ নিতেই এই অছিলার আশ্রয় নিয়েছে। আহার আনতে একটি মিঠে খিলি বাংলা পান মুখে দিয়েছিল কানাইয়ের মা, আবার একটা ঠেসে দিল গালে। হেলতে দুলতে এগিয়ে গেল জোয়ান বেহারাগুলো যেখানে বসে আছে। ওর পানে রাঙা ঠোঁট দেখে ওই মরদগুলো মুগ্ধ হয় কিনা সেটাই বোধহয় দেখতে চায়। রূপমঞ্জরি বলে, তুমি আবার কোথায় চললে কানাইয়ের মা? কানাই জননী পিচ করে পিক ফেলল। মুচকি হেসে জামাইবাবুর ভাষা অনুকরণ করে বলল, আমি যাবো আর আসবো, ভয় পেও নি। আর ওই দেখো জামাই দাদা আসিতেছেন। দুটো মনের কথা কই নাও না বাপু, এমন সুযোগ আর পাবা? অশ্বটিকে একজন বেহারার জিম্মায় দিয়ে সৌম্য এগিয়ে এলো। খুশি হলো কানাইয়ের মায়ের বিবেচনায়। এসে বসল রূপমঞ্জরির পাশে, একটু দূরত্ব বজায় রেখে। বললে, এ কয়দিন তোমার খুব খারাপ লাগছিল তাই না? বাবা মশাইকে ছেড়ে কখনো তো থাকোনি। রূপমঞ্জরি অধবদনে নীরব হয়েই রইল। কি তুমি কথা বলছো না যে? অস্ফুটে এবার বলে, খারাপ লাগবে কেন? সবাই আমায় কত আদর যত্ন করলেন। তুমি অনেক পুঁথি পড়েছ তাই না মঞ্জু? হঠাৎ মঞ্জু চোখ তুলে তাকায়, বলে, আপনি আমাকে ও নামে ডাকবেন না। সৌম্য একটু অবাক হলো, বোধ করি আহত। বলে, কেন বলো তো? মঞ্জু তো মঞ্জুরির সংক্ষিপ্ত রূপ, যেমন মঞ্জুরি হচ্ছে রূপমঞ্জরির। সেজন্য নয়, মঞ্জু ছিল আমার মায়ের নাম, তার পুরো নাম ছিল কুসুম মঞ্জরি। বঙ্কিম হলে হয়তো এই সময় তার শ্রেষ্ঠ চরিত্রকে ধমক দিয়ে উঠে বলতেন, ও রূপমঞ্জরি, এ কি বলিলে? সেটাই কি আপত্তির মূল হেতু, নাকি ও নামে ডাকিবার অধিকার আর কাহাকেও দিতে মন সরিতেছে না? তা এই অধম তো বঙ্কিমচন্দ্রের জমানার নয়, তাই তাকে নীরব থাকতে হচ্ছে। সৌম্য বলল, সেক্ষেত্রে তোমাকে যদি রূপা নামে ডাকি? তা ডাকতে পারেন। তুমি আমাকে আপনি করে কথা বলছো কেন? তোমার আমার কি সম্পর্ক তা কি 8 দিনেই ভুলে গেছো? আমি তো জানি সব স্ত্রী স্বামীকে আপনি বলে কথা বলেন। ভুল জানো, সেটা প্রকাশ্যে, জনান্তিকে নয়। রূপমঞ্জরি নিরুত্তরে অধবদনে বসে থাকে। কই বললে না তোমার বাবা আমার বাবাকে বলেছিলেন, তুমি তার কাছে আয়ুর্বেদ শাস্ত্র পড়ো, কাব্যগ্রন্থ পড়নি কিছু, অথবা মহাকাব্য?
পড়েছি, মহাভারত অবশ্য পড়িনি এখনো। আর কাব্য রচনা তোমার সবচেয়ে কার ভালো লেগেছে? অধপতনেই বললে, কবিশু কালিদাস শ্রেষ্ঠ। সোমসুন্দর উচ্ছ্বসিত, বলে, আশ্চর্য, আমারও তাই অভিমত। তুমি তার সব পুঁথি পড়েছ? না, সব আর কোথায় পড়লাম, শুধু বিক্রমবর্ষীয়ম, নলোদয়, মেঘদূতম আর কুমার সম্ভবম। কুমার সম্ভবমও কতটা, মানে কোন স্বর্গ পর্যন্ত? এবারে রূপমঞ্জরি কৌতুক বোধ করে, বলে, আপনি কোন স্বর্গ পর্যন্ত পড়েছেন? এটা অন্যায় প্রতিপ্রশ্ন। আমি প্রথমে জানতে চেয়েছি সবটা, মানে সপ্তম স্বর্গের শেষ পর্যন্ত। রূপমঞ্জরি তার কাজল কালো দুচোখ মেলে কি যেন বুঝে নিতে চাইল। কই, বললে না সপ্তম স্বর্গের শেষ পর্যন্ত? আপনি কি অতটাই পড়েছেন, তারপর পড়েননি? পানি পীড়ন বিধিরেনন্তরং শৈলরাজ তুহি তুর্হরং প্রতি। সোমসুন্দর এ কথার জবাব দেবার সুযোগ পেল না। এগিয়ে এলো কানাইয়ের মা, বললে, পালকি বেয়ারারা গা তুলতে বললে, ওদের তো আজই তিজলহাটে ফিরতে হবে। সৌম তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। রূপমঞ্জরির সঙ্গে তার আবার চোখাচোখি হয়ে যায়। দুজনেই হাসে, ঠোঁটের প্রান্তে নয়, চোখে চোখে। মাত্র 3 রাত্রি শ্বশুরবাড়িতে বাস করে তিজলহাটিতে প্রত্যাবর্তন করল সোমসুন্দর। এই 3 রাত্রি রূপমঞ্জরি শয়ন করেছে শ্যামা আর মালতীর সঙ্গে, আর সোমসুন্দর রূপেন্দ্রের শয়নকক্ষে। প্রত্যাবর্তনের পূর্বে সোমসুন্দর রূপেন্দ্রনাথকে বললে, আপনি আমার বাবা মশাইকে বলেছিলেন আমাদের দিরাগমন হবে 4 বছর পরে। পিতৃদেব সম্মত হয়েছিলেন, কিন্তু আন্দাজ করছি আর 2-1 বছরের ভিতরেই নদিয়ায় আমার শিক্ষা সমাপ্ত হয়ে যাবে। আমি আপনার কাছে অতঃপর অথর্ববেদ, আয়ুর্বেদ এবং চিকিৎসা বিদ্যা শিক্ষা করতে ইচ্ছুক। এটা কিভাবে সম্ভবপর হতে পারে? তুমি একটি শর্ত স্বীকার করে নিলেই আমার দ্বার তোমার জন্য সদা উন্মুক্ত। যে কোনো দিন তুমি এ ভদ্রাসনে আসতে পারো। আমিও মহাচার্য রামনাথপন্থী গুরু দক্ষিণা গ্রহণ করি না। তোমার ক্ষেত্রে তো সে প্রসঙ্গ আদৌ ওঠেই না, তুমি আমার একমাত্র জামাতা। কিন্তু শর্তটি কি? তুমি আমার ভিটেই যে কোনো দিন আসতে পারো। আমরা যা আহার করি তা 3টেরই পত্রের ব্যঞ্জন হলেও গুরু শিষ্য ভাগ করে নেব। তোমরা দুজনেই, স্বামী স্ত্রী, আমার কাছে আয়ুর্বেদ শাস্ত্রে অভিজ্ঞ হয়ে ওঠো, দক্ষ হয়ে ওঠো, এটাই আমার মনোগত ইচ্ছা। তারপরে তুমি সেদিন যা বলেছিলে তাই হবে, অর্থাৎ তোমরা দুজনে তিজলহাটিতে একটি চিকিৎসালয় প্রতিষ্ঠা করবে। কিন্তু শর্তটি হচ্ছে এই, যাবৎ দিরাগমন তুমি রাত্রিবাস করবে সোয়াই আরোগ্য নিকেতনের অতিথিশালার একটি নির্দিষ্ট কক্ষে। আমি সানন্দে স্বীকৃত বাবা, এই শর্ত তো অপ্রত্যাশিত। 10-10টা দিন যেন পাহাড়ি ঝর্ণার মতন নাচতে নাচতে চলে গেল। কত অপরিচিত মানুষের সঙ্গে পরিচয় হলো। ঘোষাল বাড়ির আত্মীয় স্বজন প্রতিবেশী, একে প্রণাম করো বৌমা, ইনি তোমার পিসশ্বশুর, ওকে প্রণাম করো নাত বউ, এ হলো কে তোমার সেজ খুড়শ্বশুর, এনাকে দণ্ডবধ করো, ইনি তোমার জেঠ শাশুড়ি। একের পর এক। সোঙাই গায়ে ফিরে আসার পরেও তা চলছে। ওখানে সবাই দেখতে আসতো নতুন বউ, এখানে নতুন জামাই। এই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ওর মনে পড়তো না যে একটা প্রকাণ্ড ফাঁক রয়ে যাচ্ছে। একেবারে যে পড়েনি তাও নয়। এ বাড়ি সে বাড়ি থেকে এত লোক এলো, কিন্তু বড় বাড়ি থেকে তো কেউ একবারও এলেন না। মিনুর মা নতুন জামাইয়ের নাম করে পরমান্ন বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। গাঙ্গুলি বাড়ির সেজ খুড়িমা পাঠিয়েছেন গোকুল পিঠে। মায়ের নদীর ওপার থেকে একটা ঢাউস কুমড়ো ঘাড়ে করে এসে হাজির বায়েন পল্লীর মাতব্বর পেল্লাদ বায়েন। তার গাছের পেরথম কুমড়োটা। ওর হাত ধরে এলো একটা ফুটফুটে শ্যামলা ছেলে, মাজায় শুধু ঘুনসি বাঁধা।
মালতী দ্বার খুলে দিয়েছিল। পেল্লাদ সাষ্টাঙ্গে তাকে প্রণাম করে বললে, গাছের প্রথম ফলটা বাবা ঠাকুরের জন্য নিয়ে এলাম মা জননী। শুনলাম জামাই বাবাজি বোনও নাকি ভিনগা থেকে এসেছেন। মালতী জানতে চায়, এটা কি তোমার ছেলে? কি নাম? প্রহ্লাদ বলে, না মাঠান, এটা বেষ্টা বাহিনীর ব্যাটা বটে। বাবা ঠাউরিদের পেরানটা দিলেন। নাম? বাচ্চাটার পেটে একটা খোঁচা মেরে বললে, তোর নামটা ক? শিশুটি বললে, গোপাল। ওর বুঝে অসুখ করেছিল? কি অসুখ? না মাঠান, ওর কিছু হয় নাই, ও তখনও জন্মায়নি। ওর মা যমুনারে সবাই পোড়ায় মারতে চাইছিল। বাবা ঠাউর না বাঁচলি ওই ছ্যামটাও পুড়ে মরতো আঁকে। মালতী বলে, তোমরা দুজন কিছু প্রসাদ পেয়েছেও। ওর মনে হলো ওই অন্তজ পরিবারের অবোধ বালক গোপাল আর তার নিজের শিশুকন্যা শ্যামা মালতীর মধ্যে কোনো পার্থক্য নেই। দুজনেই ঈশ্বরের দান এবং এক পক্ষা ঠাকুরপুর আশীর্বাদ। রূপমঞ্জরি জানতে চায়নি কেমন করে এই অঘটনটা ঘটল, কেন ওরা সপরিবারে রূপমঞ্জরির বিবাহ কার্যটা বর্জন করলেন। বোধ করি তার অবচেতনে জন্ম নিয়েছিল এক তীব্র অভিমান। জ্যাঠামশাই যদি মনে করে থাকেন বরযাত্রীদের জন্য অতিথিশালা খুলে দেওয়াই যথেষ্ট, জ্যাঠাইমা যদি ভেবে থাকেন আইবুড়ো ভাতে ভরপেট তো খাইয়ে দিয়েছি, আবার কি চাই, অথবা পুটো পিসি যদি বলে, ওমা আমি তো সেদিন ওর খোঁপা মেথে দিলাম, দিইনি, তাহলে মামুনির কিছু বলার নেই। আর শুভদা, সে তো প্রেমদাস বাবাজির ধ্বংসস্তূপে ভাঙা আতস কাঁচ দেখেই মুগ্ধ। তার ঘোর বোধহয় এখনও কাটেনি। কিন্তু শুভদাকে একটা কথা ভেবে দেখেছে, বসুধালিঙ্গন ধূসরস্তনী আতস কাঁচটা যখন দেখবে যে মাঘের শেষে সূর্যদেব উত্তরায়ণের পথে যাত্রা করেছেন, তখন তার কি দশা হবে? তখন তো ওই ভাঙা ছাদের ফোকর দিয়ে সূর্যালোক ওর দিকে আর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখবে না। সূর্যাশীর্বাদ বঞ্চিতা তখন কি করে পালন করবে তার স্বধর্ম? তারপর যদি নিরন্ধ্র অন্ধকারে কোনো এক নতুন অতিথি মশালধারী রূপে এগিয়ে আসে, ভুলুণ্ঠিতা আতস কাচের দিকে, তখন সে কি সূর্যালোকের বিকল্প সেই মশালের আলোককে প্রতিফলিত করবে না? আজ অপরাহ্নে সৌম্যসুন্দর তিজলহাটিতে প্রত্যাবর্তন করবে। এ বাড়িতে আসার পর জনান্তিকে সাক্ষাতের সুযোগ ওদের একবারও আসেনি। হয়তো অনেক দিন দেখা হবে না। মামনির খুব ইচ্ছে করছিল ওর সঙ্গে আড়ালে দুটো কথা বলতে, আর কিছু নয়, দুটো অসংলগ্ন আলাপচারী। বাবা মশাই ওকে নিয়ে দামোদরে স্নান করতে গেছেন। মামনি এঘর ওঘর করছে তার সোনামার সন্ধানে। হঠাৎ নজরে পড়ে তিনি তার ঘরেই আছেন। খোলা বাতায়ন পথে তিনি কি যেন দেখছেন, জানলার দুটি গরাদ দৃঢ় মুষ্টিতে দুহাতে ধরে একেবারে তন্ময় হয়ে। ঘরের বাইরে থেকে ডেকে ওঠে, কি দেখছো সোনামা? দ্রুত হস্তে মালতী বাতায়ন পথের কাঠের পাল্লাটা বন্ধ করে দেয়, বলে, কিছু না, আয় বস, না বরং ও ঘরে চল। দুরন্ত কৌতূহল হলো মামনির। এগিয়ে এসে বলে, তুমি জানলাটা বন্ধ করে দিলে কেন? কি দেখছিলে না এতক্ষণ? না না, ওসব দেখতে নেই, একটা বিশ্রী ব্যাপার। বিশ্রী ব্যাপার মানে কি সেটা? জোর করে জানলাটা খুলে দেয়। মালতী দু হাতে মুখ থেকে বলে, হয়েছে, কৌতূহল মিটেছে, বন্ধ করে দে এবার। হ্যাঁ দেখেছে। চমকে উঠেছিল প্রথমে। এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি। কিন্তু ওটা বিশ্রী হবে কেন? অশ্লীল হতে যাবে কি কারণে? উদ্যানে দুটি বৃহদাকার না মানুষ মেতেছে সৃষ্টি সুখের উল্লাসে। রূপেন্দ্রনাথের বাহন সৈন্যগুপ্ত হচ্ছে অশ্ব, আর সৌম্য সুন্দর চার পিঠে সওয়ার হয়ে অষ্টমঙ্গলায় এ বাড়ি এসেছে, সেটি ঘটকি। এতদিন দুজনেই পড়েছিল একা একা।
বৃহদারণ্যকের মন্ত্রদ্রষ্টার ঋষি তো স্বয়ং সৃষ্টিকর্তার প্রসঙ্গেই বলেছেন, স বৈ নৈব রেমে তস্মাদেকাকী ন রমতে স দ্বিতীয়মৈচ্ছত স হৈতনাবাস যথা স্ত্রী পুমাংসই সং পরিমক্তই স ইমমে বাত্তানং দ্বিধা পাতয়াত্তত পতিশ্চ পত্নী যা ভবতাং তস্মাদিত মূর্ধিব বৃকলিমব স ইতি স্মাহ যাজ্ঞবল্কস্তমাদয়মাকাশ স্ত্রিয়া পুরুষত এব তাং সম্ভবতমত্ততা মনুষ্যা অজায়ন্ত। অর্থাৎ কিন্তু তিনি ব্রহ্মলাভ অর্থাৎ আনন্দ লাভ করিলেন না, কারণ একাকী থাকিয়া কেহই আনন্দ লাভ করিতে পারে না। তিনি দ্বিতীয় সত্তায় রূপান্তরিত হইতে ইচ্ছা করিলেন। স্ত্রী ও পুরুষ আলিঙ্গনাবদ্ধ অবস্থায় যে পরিমাণ আনন্দিত হয়, তিনি সেই পরিমাণ আনন্দিত হইলেন। তিনি স্বীয় সত্তাকে দ্বিধা বিভক্ত করিলেন। এই রূপে পতি ও পত্নীর সৃষ্টি হইল। এজন্য যাজ্ঞবল্ক্য বলিতেছেন, প্রত্যেক পুরুষ স্বয়ং অসম্পূর্ণ, সেই শূন্যস্থান প্রকৃতি কর্তৃক পূর্ণ হয়। তিনি ব্রহ্ম স্বীয় পত্নী সত্তায় মৈথুন মাধ্যমে উপগত হইলেন। এই রূপে উৎপন্ন হইল মনুষ্য জাতি। মালতী জোর করে বন্ধ করে দিল পাল্লাটা, বলল, ওসব দেখতে নেই, সরে আয়। রূপমঞ্জরি অবাধ্য হয় না। সোনামাকে বৃহদারণ্যকের তত্ত্বকথা বোঝানোর চেষ্টাও করে না। বলে না, মনুষ্য দৃষ্টিতে আপাত অশ্লীল রূপে প্রতীয়মান হলেও এটা একটা জাগতিক জৈবিক সত্য। এভাবেই সৃষ্টিকর্তা প্রাণী জগৎকে প্রাণবন্ত করে রেখেছেন। কিন্তু তা সত্ত্বেও একটা খটকা লাগে। সৈন্যগুপ্তের একই বিচিত্র রূপান্তর। সম্মুখের দুটি পা তুলে দিয়েছে গ্রামান্তরের ওই ঘটকির পৃষ্ঠদেশে। সৃষ্টি সুখের একই বিচিত্র উল্লাস, আর 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 একই বিচিত্র বিস্ফারণ। মিলন মুহূর্তে কি মানুষেরও এমনটা হয়? ও জানে না। কপট কপতির, কুক্কুট কুক্কুটির এ জাতীয় আচরণ সে ইতিপূর্বেও দেখেছে, কিন্তু এই উন্মাদ স্ফীতি তো কখনো দেখেনি। আশ্চর্য! অষ্টম স্বর্গেও তো এমন কথা নেই। ভারতচন্দ্রের অনাবিল বর্ণনাতেও তো সে কথা বলা হয়নি। তাহলে এটাই কি কাব্যের সীমারেখা, সাহিত্যের লক্ষণগণ্ডি? ওর সারা দেহ কণ্টকিত হয়ে উঠেছে, ললাটে ফুটে ওঠে শ্বেতবিন্দু। দ্বিপ্রহর অতিক্রান্ত, মধ্যাহ্ন আহারের পালা মিটেছে। এবার সৌম্যসুন্দর ফিরে যাবে। পালকি বেহারার দল যথাবিহিত আপ্যায়িত হয়ে 3 দিন পূর্বেই প্রত্যাগমন করেছে। সৌম্যসুন্দর তার শ্বশুরকে প্রণাম করে দাওয়ায় বার হয়ে এলো। প্রণাম করল সোনামাকে, তারপর ইতি উতি চাইতে থাকে। মালতী নির্বোধের অভিনয় করে বলে, কিছু কি খুঁজছ বাবা? আগে না, এবার তাহলে যাই। যাই বলতে নেই বাবা, বলো আসি। কিন্তু একটু অপেক্ষা করো, মামনিও যে তোমাকে একটা প্রণাম করবে, তাকে ডেকে দিই। ও। মালতী ফিরে এলো তার শয়নকক্ষে। শ্যামা পালঙ্কে ঘুমোচ্ছে। শান্তিপুরি লাল ডুরে শাড়ি পরে শ্যামার পাশে চুপচাপ বসেছিল রূপমঞ্জরি। জানতে চায়, এবার আমি কি যাব প্রণাম করতে? কি তুই পানটা খাসনি? মামনির হাতে ধরা আছে একটা মিঠে খিলি। আহার আনতে এটা তাকে দিয়েছিলেন তার সোনামা। ও বলে, আমি পান খাই না সোনামা, জীবনে খাইনি কখনো। এর আগে মাথায় কখনো ঘোমটা দিয়েছিস পোড়ার মুখী, সিঁথিতে সিঁদুর? ঠিক আছে বাপু, খাচ্ছি।
পানটা মুখে দিয়ে চিবোতে থাকে। মালতী ওর চিবুকটা তুলে ধরে বলে, দেখি, হ্যাঁ, এইবার ঠিক রাঙা হয়েছে। নতুন বউকে পান খেতে হয় রে। বস, আমি ওকে ডেকে দিই। মালতী বাইরে যায়। সৌম্যকে বলে, আমার ঘরে যাও বাবা, ও ওখানে অপেক্ষা করছে। সৌম্য কক্ষ মধ্যে প্রবেশ করতেই মালতী নিষ্ক্রান্ত হলো। দ্রুত হস্তে বাইরে নেমে এসে বাইরে থেকে শিকলটা তুলে দিল কপাটে। রূপমঞ্জরি চমকে ওঠে, কিন্তু কি বলবে? লাফিয়ে নেমে পড়ে পালঙ্ক থেকে। সৌম্য বলে, সোনামা বলেছেন যাই বলতে নেই, তাই বলি, এবার আসি রূপা। একটু দাঁড়াও, আমি তোমাকে একটা প্রণাম করব। এই তো জ্ঞান লাভ হয়েছে দেখছি। জ্ঞান লাভ? এতদিন তোমার ধারণা ছিল বরকে বউ আপনি করে বলে, জনান্তি কেউ, তাই বলছিলাম আর কি। রূপমঞ্জরি কয়েক পদ অগ্রসর হয়ে আসে। নতজন হবার উপক্রম করতেই সৌম্য ধরে ফেলে ওর দুই বাহুমূল। রূপমঞ্জরি একটু শিউরে ওঠে, বলে, কি? তুমি তো আমাকে প্রণাম করবে, কিন্তু আমি কি করব? নত নয়নে বালিকা বধূ বলে, আশীর্বাদ। ব্যাস, এত কৃপণ কেন গো তুমি? আর কিছু পাবো না, আর কিছু দেব না? মাথার মধ্যে এমন টলমল করে উঠল কেন? অনভ্যস্ত পান গুবাকের প্রভাবে, নাকি কালিদাস ভবভূতির আশীর্বাদে প্রত্যাসন্ন অনুভূতিটার প্রত্যাশায়? নতনয়নে কোনো ক্রমে বললে, জানি না, যাও। যাব তো বটেই, না যাব না, আসবো, কিন্তু দখলদারের পাঞ্জা ছাপটা না দিয়ে যাওয়া কি উচিত? 4 বছর তো আর দেখা হবে না। ডোরের শাড়ি পরা তার বালিকা বধূকে টেনে নিল বুকে। অনাঘ্রাতার নয়ন দুটি মুদ্রিত। সৌম্যসুন্দর ওর চিবুকের নিচে হাত দিয়ে নতদল শতদলকে করে দিল সূর্যমুখী। প্রত্যাশিত স্পর্শ মাত্রে শিহরিত হয়ে উঠল কুসুমাত্মজা কুসুমকলির সর্পায়ব। দুখানি অধর হতে কুসুম চয়ন মালিকা গাঁথিবে বুঝি ফিরে গিয়ে ঘরে। দুটি অধরের এই মধুর মিলন, দুইটি হাসির রাঙা বাসর শয়ন। আমার কাহিনীর নায়িকা তার নারীত্বের প্রথম স্বীকৃতি পেল। প্রথম লিখতে আমার কলম সরছে না দিদিভাই। আমি কাহিনীকার হিসেবে জানি এটা শুধু প্রথম নয়, এটাই যে শেষ। মালিকা গাঁথার সুযোগ ও আর কোনোদিন পাবে না, তাই মহাকবি ওই পংক্তিতেও অনেক পরবর্তীকালে লিখেছিলেন, বুঝি। কবি জানেন সকলের সে সৌভাগ্য হয় না। মালা গাঁথার আগেই শুকিয়ে যায় অনেক ফুল। 20 বছর আগে ব্রজেন বন্দ্যোপাধ্যায়ের দুটি মাত্র পংক্তিকে পাথেয় করে যখন যাত্রা শুরু করেছিলাম, তখন পরম শ্রদ্ধেয়া হটি বিদ্যালঙ্কার ছিলেন আমার ঠাকুমার এনহেতমা বৃদ্ধ প্রপিতামহী। ভারতবর্ষের আধুনিক যুগে নারী স্বাধীনতার প্রথম প্রবক্তা। শ্রদ্ধায় মাথা নত করে তাঁর কথা লিখে গিয়েছিলাম। তারপর কখন ধীরে ধীরে সব কিছু বদলে গেল আমি টেরও পাইনি। পরম শ্রদ্ধেয়া জননী হয়ে উঠলেন আমার কন্যা, বুলবুল অথবা মৌয়ের মতো। সেই যখন ত্রিবেণীতে প্রাকৃত ভাষে সে আমাকে অনুরোধ করেছিল তাদের গোল্লাছুট খেলায় বুড়ি হতে, আমাকে ধমক দিয়ে বলেছিল, তুমি এত বোকা কেন গো? আমি কি তোমারে খুনে জটি বুড়ি হতে বলেছি? তারপর কেটে গেছে আরও 10টা বছর। এখন এই অশীতিপর বৃদ্ধ লেখক যখন রূপমঞ্জরির উপসংহার লিখতে বসল, তখন তার চোখে ছানি, বার্ধক্যজনিত কারণে তার হাত কাঁপে। সে অবাক চোখে তাকিয়ে দেখল তার সেই নায়িকার দিকে। না, কন্যা তো আর নয়, ও যে এতদিনে হয়ে গেছে আমার নাতনি, অন্তরার মতন, নিনার মতন। তাই আমি আজ কোন লজ্জায় ওকে বলি, ওরে হতভাগী, আজ এই যে পেলি,
এটাই তো সারা জীবনের সঞ্চয়। যত্ন করে আঁচলের খুঁটে বেঁধে রাখ। এই পরশ মনের স্পর্শ আর জীবনে দ্বিতীয়বার পাবি না রে। এই প্রথম আর এই শেষ। আমি কি করব? আমার যে হাত পা বাঁধা। তবে হ্যাঁ, আমার ওই নাতনি তো হার মানবার মেয়ে নয়। সমাজ বালিকা বয়সেই খুলে নেবে ওর লাল রঙা ডুরে শাড়ি, পরিয়ে দেবে সাদা থান, রিঠে দিয়ে ঘষে ঘষে তুলে ফেলবে কিশোরী সীমান্তিনীর লাজে রাঙা সিন্দুর বিন্দু। তবু আমার নাতনি হার মানবে না। তাকে যে হতে হবে হঠি বিদ্যালঙ্কার। ও যে সেই উপনিষদের মন্ত্রে দীক্ষিতা। তদ্বিজ্ঞানেন পরিপশ্যন্তি ধীরা আনন্দরূপমৃতং যৎবিভাতি। অর্থাৎ বিশ্বসত্তাকে ধীর ব্যক্তি বিজ্ঞান এবং পরাবিদ্যার মাধ্যমে শুধু আনন্দরূপে নয়, অমৃতরূপেও আস্বাদনের সমর্থ। তুই ধীরা, তুই বিজ্ঞানী, পরাবিদ্যা তোর আয়ত্তাধীন, আনন্দ আর অমৃত তোর কাছে সমার্থক। আনন্দ স্বরূপকে যে জেনেছে তাকে তো অপমানে দলিত মথিত করা যায় না। কাশী নরেশের পাশবিক অত্যাচার থেকে হ্যাঁ রে দিদি ভাই, তুই দেখে নিস, আমার কলমটা আপ্রাণ চেষ্টা করবে তোকে বাঁচাতে। কিন্তু যদি সে ব্যর্থ হয়, তবু তোর আত্মাকে সে পাষণ্ড স্পর্শ করতে পারবে না। তোর আনন্দ যে অবিনশ্বর। পাশব বলাৎকারে তোর দেহটার মৃত্যু হতে পারে, কিন্তু আত্মার সুখ আর দুঃখ, আনন্দ আর বেদনা, ক্রমাগত চক্রাবর্তন। অপরাহ্নে হয়েছিল পরম অমৃত লাভ, মাত্র দুদণ্ড পরেই চরম আঘাত। গোধূলি অতিক্রান্ত, গ্রাম্য পরিবেশে নেমে আসছে সন্ধ্যা। কুলায় প্রত্যাবর্তন করছে এক ঝাঁক টিয়া পাখি। সন্ধ্যাদীপ হাতে রূপা মা এগিয়ে গেল তুলসী মঞ্চের দিকে, তার ডুরির শাড়ির আঁচলে প্রদীপখানি আড়াল দিয়ে। মালতী শঙ্খধ্বনি করল। ওরা ফিরে এলে রূপেন্দ্রনাথ বললেন, মামুনি, আমার ঘরে আয়, কথা আছে। আপনিও আসুন বৌঠান। শয়নকক্ষে মাদুরটা বিছিয়েই রেখেছেন। ওরা দুজনে বসল। পদ্মাসনে অভ্যস্ত ভঙ্গিতে বসলেন গৃহকর্তাও। বললেন, একটা কথা তোকে একদিন বলা হয়নি, একটা চরম দুঃসংবাদ আছে। ডাগর দুটি চোখে বাবা মশাইয়ের দিকে তাকিয়েও বলল, বড় বাড়ির সংক্রান্ত? হ্যাঁ মামনি, ওরা কেন তোর বিবাহে আসতে পারলেন না? কাশীধাম থেকে কোনো দুঃসংবাদ এসেছিল? না রে জেঠিমা, ভালোই আছেন। সংবাদটা শুভ প্রসন্ন সংক্রান্ত। শুভদার কি হয়েছে তার? সেই গৃহত্যাগ করেছে। কি করেছে? গৃহত্যাগ মানে? সে আত্মসন্ন্যাস গ্রহণ করেছে। সংসারাশ্রম ত্যাগ করে সদ্গুরুর সন্ধানে হিমালয়ের পথে যাত্রা করেছে। কক্ষে শিশির পতন, নিস্তব্ধতা। বেশ কিছুক্ষণ পরে রোমাঞ্জরি বললে, কেন? কেন তা তো বলা যাবে না মা। শ্রী চৈতন্যদেবের অগ্রজ বিশ্বরূপদেব আশ্রিত বাঁশির ডাকে এভাবেই গৃহত্যাগ করেছিলেন। শুভও তেমনি কেন্দ্রাতিক বেগে সোঙাই গ্রামকে চিরকালের জন্য পরিত্যাগ করে চলে গেছে। তারাদাকে একটি পত্রে জানিয়ে গেছে সে সন্ন্যাস নিয়েছে। তার পার্থিব সমস্ত অধিকার সে স্বেচ্ছায় নিবুড়ো সত্ত্বে পরিত্যাগ করে যাচ্ছে। বিষয় সম্পত্তি যেন তারাদা অন্যান্য ওয়ারিশদের মধ্যে বন্টন করে দেয়, সে আর ফিরবে না। এতক্ষণে বোধহয় সংবাদের প্রত্যাঘাতটা ওর ছোট্ট বুকে ঠিক মতো বিঁধল। হঠাৎ সে জড়িয়ে ধরল তার সোনা মাকে। বাবা মশাই ছিল তার এতদিনের অবলম্বন, কিন্তু এটা এমন একটা বেদনা, এমন এক আঘাত, যখন মেয়েরা মায়ের আঁচলের তলায় আশ্রয় নিতে চায়, মায়ের বুকে মুখ লুকিয়ে কাঁদতে চায়। শুভদা তো এখন আর তার বাল্যবন্ধু নয়, সহপাঠীও নয়। সে যে এখন পরপুরুষ,
এখন এ কান্নাটা যে ব্যর্থ অবৈধ প্রেম হারানোর হাহাকার। মালতী ওকে নিবিড় করে জড়িয়ে ধরে, কেঁদে মনটা হালকা করতে দেয়। বেশ কিছুক্ষণ পরে রূপেন্দ্রনাথ বলেন, অন্যায় সে কিছু করেনি, তার জীবন একটাই, সে যদি সেটা পরমেশ্বরের স্বরূপ সন্ধানে ব্যয়িত করতে চায় তাহলে আমাদের আপত্তি করার কি থাকতে পারে। সে যে পথে চলতে চায় তাকে সেই পথেই যেতে দেওয়া উচিত। শুধু শুধু দুটো বিষয়ে আমি বেদনা পেয়েছি। চোখ মুছে আবার সোজা হয়ে বসে রূপমঞ্জরি। রূপেন্দ্র একইভাবে বলে চলেন, আমার প্রথম ক্ষোভ কাল নির্ণয়। শুভ প্রসন্ন ধীর স্থির স্থিতপ্রজ্ঞ, সে কেন এই অতি নাটকীয়তার আশ্রয় নিল? অতি নাটকীয়তা নয়, অষ্টপ্রহর অপেক্ষা করলে কি ক্ষতি হতো তার? কেন সে দুঃখে সনদিগ্ন মনা সুখে বিগত স্পৃহ রূপে এসে দাঁড়াতে পারল না বিবাহ মণ্ডপে? আর 5 জন গ্রামবাসীর মতন কাল নির্ণয়ের ভ্রান্তিতে এসে যে সোঁয়াই গাঁয়ের খরজিহ্ব মানুষগুলোকে একটা মুখরোচক আলোচনার সুযোগ দিয়ে গেল, এটা সে বুঝতে পারল না? ওই যারা বলেছিল একই বিদ্যায়তনে বালক ও বালিকার শিক্ষাদানের ব্যবস্থা হলে সমাজে অনাচার প্রবেশ করবে। মালতীও সায় দেয় ওই যুক্তিতে, বলে সে কথা 100 বার। শুভ যদি 2 দিন সবুর করে গৃহত্যাগ করত তাহলে এ কথা উঠত না। কাল তো সেজ খুঁড়ি আমাকে সরাসরি জিজ্ঞেস করেই বসলেন, হ্যাঁ গা বৌমা, ওরা দুজনে কি আড়ালে আবডালে? রূপমঞ্জরি তাকে চাপা থমক দেয়, বলে আপনি থামুন। মালতীও রুখে ওঠে, আমি তো থামবো, কিন্তু তুই কি পারবি সবাইকে ধমক দিয়ে থামাতে? না, পারবো না, কিন্তু ভ্রুক্ষেপও করবো না। কিন্তু কথাটা যদি তিজলহাটি পৌঁছে যায়? রূপমঞ্জরি বিরক্ত হয়, বলে কি কথা? গ্রামে একটি মেয়ের বিয়ে হয়েছে আর একটি ছেলে সন্ন্যাস গ্রহণ করেছে, এর মধ্যে কথার কি অবকাশ? কোনটাতে আপত্তি, বিবাহ না সন্ন্যাস গ্রহণ? রূপেন্দ্র এবার অংশগ্রহণ করেন ওদের আলোচনায়। বলেন, আমার আপত্তিটা কোথায় সে কথা আমি ইতিপূর্বেই বলেছি মামুনি, কাল নির্ণয়, এটাই তার অপরাধ, এজন্যেই সে দোষী। তর্কশাস্ত্র অধ্যয়ন করেছে বালিকা তার্কিক। শান্তভাবে সে বলে, আপনি কিন্তু অপরাধীর অনুপস্থিতিতে তার বক্তব্য না শুনেই তাকে দোষী সাব্যস্ত করলেন বাবা। কাল নির্ণয়ের ভ্রান্তি বিষয়ে তার কোনো বক্তব্য থাকতে পারে? জানি না, শুভদা অনুপস্থিত, তবে আমি তার সহপাঠিনী, তার বাল্যবন্ধু, সেই অধিকারে একটা কথা বলবো। কি বলবি তুই? আপনি কিন্তু অপরাধীকে দোষী সাব্যস্ত করার পূর্বে বিস্তৃত হয়েছিলেন যুগাবতার আদি শঙ্করাচার্যের সেই শাস্ত্রোক্ত নির্দেশ, যা তিনি ব্যক্ত করেছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বিনী উভয় ভারতীর কাছে। যদ হরেব বিরজ্যেত তদ হরেব প্রবজ্যেত। মুমুক্ষুর অন্তরে যে মুহূর্তে মুক্তির ইচ্ছা জাগরিত হবে সেই মুহূর্তে সে প্রবাজ্যা গ্রহণ করতে পারে, সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারে। একই লগ্নে গ্রামের একটি বালিকার বিবাহ এবং একটি কিশোরের গৃহত্যাগ যদি নিতান্ত কাকতালীয় ঘটনা হয়? রূপমঞ্জরি নীরব হল, তাকিয়ে দেখল তার আচার্যের দিকে, দেখল তিনি মুদ্রিত নেত্রে ধ্যানস্থ। মালতী এবার ওর দিকে একবার তাকিয়ে দেখে, ব্যাপারটা বুঝে উঠতে পারে না। দীর্ঘ সময় পরে যেন ধ্যানভঙ্গ হল রূপেন্দ্রনাথের। তিনি সস্নেহে একটি হাত বাড়িয়ে দিলেন আত্মচার মস্তকে, বললেন, শাস্ত্র বলেছেন সর্বত্র জয়মিচ্ছন্তি পুত্রাৎ শিষ্যাৎ পরাজয়ম। পুত্র এবং শিষ্যের কাছে পরাজয়ই কাম্য। শাস্ত্রবাক্য অসম্পূর্ণ। পুত্রের ক্ষেত্রেও শ্লোকটি প্রযোজ্য। হ্যাঁ মা, তাও হতে পারে, এ কথা আমার খেয়াল হয়নি। একটা পাষাণ ভার নেমে গেল আমার বুক থেকে। রূপমঞ্জরি তৎক্ষণাৎ বলে, আপনি 2টি হেতুতে আহত হয়েছিলেন, এ কথাই প্রথমে বলেছেন। একটি তো কাল নির্ণয়, শুভদার দ্বিতীয় অপরাধটা কি? শুভপ্রসন্ন তারা তাকে লিখেছে যে গ্রামেই সে সদ্গুরুর সন্ধান পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তাকে প্রত্যাখ্যান করেছেন।
তাই সে মানস সরোবরে চলেছে সদ্গুরুর সন্ধানে। শুভপ্রসন্ন বুঝতে পারল না যে আমি তাকে আদৌ ত্যাগ করিনি, তাকে সাময়িকভাবে আসতে বারণ করেছিলাম মাত্র। তোর সম্প্রদান হয়ে গেলেই আমি তাকে আবার আমার শিক্ষায়তনে ডেকে নিতাম। সে কথা তাকে বলেছিলেন? কোন কথা? যে আপনি তাকে সাময়িকভাবে নিষেধ করেছিলেন, অর্থাৎ আপনার কন্যাটিকে পাত্রস্থ করা মাত্র তাকে সর্বেশ্বরবাদ বা ব্রহ্মবাদে শিক্ষাদান শুরু করতেন। আবার অনেকক্ষণ মুদিত নেত্রে স্মৃতিচারণ করলেন, তারপর আত্মচার দিকে দৃকপাত করে বলেন, এবারও ঠিক বলেছিস মা। না রে, তাকে সেই ভাষায় স্পষ্টাক্ষরে তা বলিনি। এটাও আমারই দোষ। না বাবা, দোষ কারো নয়, ভ্রান্তি, ভুল। ভুল আপনারা দুজনেই করেছেন, প্রচণ্ড অভিমানে। আপনাদের দুজনেরই উষ্মার মূল লক্ষ্য সমাজের কুসংস্কার। নিতান্ত দুর্ভাগ্যক্রমে দুটি ক্ষেত্রেই তা প্রতিফলিত হলো ক্ষেত্রান্তরে। আপনি ভুলে গেলেন শুভদাকে জানাতে যে এটা একটা সাময়িক ব্যবস্থা। অগ্নি এবং দাহ্য পদার্থকে পৃথক রাখার আয়োজনে আপনার কন্যাকে পাত্রস্থ করার পরেই আবার তাকে বুকে টেনে নেবেন। ভুল শুভদাও করেছে। প্রচণ্ড অভিমানে এই সহজ সরল সত্যটা তার মতো বুদ্ধিমানও বুঝে উঠতে পারল না। রূপেন্দ্রনাথ অনেকক্ষণ নীরব রইলেন, তার বালিকা কন্যার ক্ষুরোধার বিশ্লেষণে মোহিত হয়ে গেলেন। মুখে শুধু বললেন, ঠিকই বলেছিস মা। রূপমঞ্জরি আবার বলে, আপনার বিষয়ে শুভদার সঙ্গে আমার সেদিন কিছু কথা হয়েছিল। ওই যেদিন আমি ওদের বাড়ি আইবুড়ো ভাতের নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। শুভদা বলেছিল আপনি সারা জীবনে একটাই দোষ করেছেন, যার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না। রূপেন্দ্রনাথ প্রশ্ন করলেন না, কিন্তু তার চোখ দুটি প্রশ্নময় হয়ে উঠল। মালতীর ধৈর্য রইল না, বলে, শুভ বলেছে যে ঠাকুরপো সারা জীবনে একটাই দোষ করেছেন। কি দোষ? কালানো চিত্ত দোষ। মালতী জানতে চায় তার মানে। উনি ভুল করে 2 শতাব্দী পূর্বে জন্মগ্রহণ করেছেন। মালতী আবার বলে, তারই বা কি মানে? রূপেন্দ্র তাকে থামিয়ে দিয়ে বলেন, থাকো আলোচনা, আর একটি কথা তোকে বলার আছে মা। শুভ যাবার আগে তোকে একটা চিঠি দিয়ে গেছে, এটা ধর। ভূর্জপত্রটি হাতে নিল সে। অন্ধকার ঘনিয়েছে এতক্ষণে, তাই সে দীপাধারের কাছে উঠে গেল। প্রদীপের আলোকে পাঠ করল সেই এক ছত্রের পত্রটি, সেই সম্বোধন, মঞ্জু ভাসিনী, সেই আশীর্বাদ। মা ভূদেবং ক্ষণমপি চ তে সুন্দরাত বিপ্রয়োগ। পাঠান্তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীর পদে নিষ্ক্রান্ত হয়ে গেল কক্ষ থেকে। মালতী পিছন থেকে ডেকে ওঠে, কোথায় যাচ্ছিস? রূপেন্দ্র বাধা দেন, ওকে যেতে দিন বৌঠান, ও কেঁদে মনটা হালকা করতে যাচ্ছে। কেন? মন্দাক্রান্তায় ছন্দপতনে। আজ এই পর্যন্ত রইল। নমস্কার।